আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই লাইভটি দেখছো তারা সবাই দ্রুত জয়েন করো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ? যারা আমার কথা শুনতে পাচ্ছ তারা একটু রেসপন্স করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের লেকচার 1 নিয়ে আলোচনা করব। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? কথা শোনা যায় কিনা একজন একটু মেসেজ করে বলো, কথা শোনা যায় কিনা বলো। কেউ একজন কমেন্ট করে জানাও শোনা যায় কিনা, আমার কথা শোনা যায় কিনা। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 11টায়, নেটের সমস্যার কারণে কিছুটা দেরি হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব, আর কয়েকজন জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। লেখা দেখা যায়? কেউ একজন জানাও লেখা দেখা যায় কিনা। তুফাইল, আমি দেখতে পাচ্ছি তুফাইল আছো, তানবীর, রামিন, তোমরা কেউ একজন বলো লেখা দেখা যায় কিনা, বোর্ডে লেখা স্পষ্ট কিনা। সবাই এই লাইভটা শেয়ার করে দিবে, ক্লাস শুরু হওয়ার মাত্র লাইভ শেয়ার করে দিবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। মোটামুটি অনেকেই জয়েন করেছো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে কেমিস্ট্রির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কেমিস্ট্রির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি একদম শুরু থেকে তোমাদের এই অধ্যায়টি যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো এই প্রথম অধ্যায়ে প্রথমে যে বিষয়টা আছে তোমাদের পদার্থ থেকে শুরু। প্রথম অধ্যায় কেমিস্ট্রির যে প্রথম অধ্যায়টি, প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। অধ্যায়টির নাম হচ্ছে পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, এই হচ্ছে তোমাদের, এটা হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আজকে এই অধ্যায় থেকে আলোচনা করব। তোমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায়, পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে মূলত অনেকগুলো টপিক আছে, তার মধ্যে পরমাণু সংক্রান্ত, পরমাণুর গঠন বা পরমাণুর মধ্যে কি কি কণিকাগুলো আছে, পরমাণু সংক্রান্ত বিষয়গুলো আলোচনা আছে, এবং রাসায়নিক যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো নিয়ে আলোচনা আছে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। এই অধ্যায়ে প্রথম যে টপিকটা, প্রথম টপিক হচ্ছে পদার্থ। আমরা এই পদার্থ সম্পর্কে আমরা সবাই জানি। আমি এর আগে একটু বলে নেই, তোমরা যারা লাইভটি দেখছো তোমরা সবাই শেয়ার করবে। আর একটা বিষয় হচ্ছে, আমার লেখা খুবই বাজে। আমার ছোটবেলা থেকে লেখা খুবই বাজে, এই জন্য সাধারণত আমি লাইভ ক্লাস নিতে পছন্দ করি না এরকম ভাবে। তো যেহেতু নিতে হচ্ছে, তো তোমরা কিছু মনে করবে না। তো আমি প্রথমে বলি পদার্থ। তোমরা সবাই জানো পদার্থ হচ্ছে
যার ভর আছে স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা পদার্থ বলি। তো তোমাদের এই লেকচারে বা এই চ্যাপ্টারের প্রথমেই পদার্থ সম্পর্কে বলা আছে। তো পদার্থ মূলত তিন প্রকার। আমরা প্রথম দিকে যদি আমরা দেখি যে পদার্থ হচ্ছে তিন ধরনের হয়। একটাকে আমরা বলি কি ধাতু, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, আর একটাকে বলা হয় অপধাতু বা ধাতু কল্প বলা হয়। তোমাদের বইয়ে লেখা আছে দেখিও, এই যে অপধাতু। ধাতু কোনগুলো? আমরা সহজে বলি যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে সাধারণত ধাতু বলা হয়। আমরা এগুলো জানি যে এগুলো হচ্ছে ধাতু। এছাড়া অধাতু কোনগুলো? অক্সিজেনের কথা আমরা জানি, হ্যাঁ, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে অধাতু। এখন অপধাতু কোনগুলো? অপধাতু যদি তোমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে আর্সেনিক এবং বোরন সম্পর্কে, যেগুলোর ধর্ম ধাতুর মতো না আবার অধাতুর মতো না। এই যে পদার্থগুলো আছে, যেমন এটা আমরা আর্সেনিক বলতে পারি, বোরনের কথা বলতে পারি, এগুলো হচ্ছে অপধাতু। তো এই হচ্ছে মূলত পদার্থ। যে তিন ধরনের পদার্থ আমরা সাধারণত দেখি সেটা হচ্ছে ধাতু। ধাতুগুলো কোনগুলো? যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করে তখন ইলেকট্রন দান করে। এগুলো সাধারণত গ্রহণ বা শেয়ারের মাধ্যমে করে। আচ্ছা, তো আমরা এই যে ধাতু, অধাতু এবং অপধাতু সম্পর্কে জানলাম। এরপর মূলত আমরা যে বৈশিষ্ট্যটা জানবো, যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পদার্থকে আমরা মূলত যে দুই ভাগে ভাগ করি। পদার্থ আমরা একটু আগে যেটা দেখলাম সেটা যে পদার্থের প্রকৃতিটা তিন ধরনের পদার্থ আমরা পাই, ধাতু, অধাতু এবং অপধাতু। তো এই তিন ধরনের সম্পর্কে জানলাম। এখন মূলত প্রকৃতিগতভাবে পদার্থ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক, আর একটা যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কোনগুলো? এগুলো তোমরা আগেই পড়ে আসছো, যেহেতু চ্যাপ্টারে আছে সেজন্য আমি শুরু থেকেই শুরু করলাম আর কি। একদম শুরু থেকেই আমি আলোচনা করে যাব, নিয়ত করেছি। তো তোমরা এই বিষয়গুলো জানো, তারপরে আমি একটু আলোচনা করছি। তো এইগুলো থেকে আবার তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় চলে আসে, সেজন্যই মূলত আলোচনা করা। তো মৌলিক পদার্থ কোনগুলো? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা বলি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনগুলো? যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক এই যে মৌলিক পদার্থ পাওয়া যায়, সেগুলোকে আমরা কি বলি? যৌগিক পদার্থ। তো এখন আমরা জানবো অণু এবং পরমাণু কি জিনিস। এই অধ্যায়ে আর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অণু ও পরমাণু। তো প্রথমে আমরা পরমাণু সম্পর্কে জানি। পরমাণু কি জিনিস? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তবে ব্যতিক্রম আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো। নিষ্ক্রিয় গ্যাসগুলো পরমাণু অবস্থায় পাওয়া যায়। এছাড়া যত পদার্থ আছে সেগুলোর স্বাধীন অস্তিত্ব নাই, তবে এগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যেগুলোর স্বাধীন অস্তিত্ব আছে, এবং এই অণুকে ভাঙলে এক বা একাধিক ভিন্ন মূলের বা একই মূলের পরমাণু পাওয়া যায়। আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে যখন লিখবো এটা পরমাণু। এই যে এটা অক্সিজেনের একটা পরমাণু। কার্বন, এটা কার্বনের একটা পরমাণু। ক্যালসিয়ামের একটা পরমাণু। যখন আমরা H2O লিখবো বা শুধু H2 লিখবো, এইগুলো হচ্ছে অণু। দেখো এইখানে H2O আমরা জানি এটা পানি। তো পানির মধ্যে দুইটা হাইড্রোজেন আছে, এটাকে ভাঙলে আমরা দুইটা হাইড্রোজেন পাবো আর একটা অক্সিজেন পাবো। আবার এটাকে যদি ভাঙি দুইটা হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। অর্থাৎ অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক পরমাণু পাওয়া যাবে। আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তো আমরা এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু, এবং এই পরমাণুগুলোর
তেমন স্বাধীন অস্তিত্ব নেই এবং এগুলোই রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। তো আমরা এই পরমাণু সম্পর্কে আরেকটু জেনে নিই, পরমাণু তত্ত্বটা জেনে নিই, তারপরে আমরা অণু এবং পরমাণু সম্পর্কে আরেকটু জানবো বা পাঠ্যপুস্তকগুলো একটু দেখব। পরমাণু তত্ত্ব। পরমাণু তত্ত্ব হচ্ছে এই যে পরমাণু সম্পর্কিত বিভিন্ন মতবাদ বা বিভিন্ন বিজ্ঞানীর যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনা বা মতবাদগুলোকেই পরমাণু তত্ত্ব বলা হয়। আমি পরমাণু তত্ত্ব লিখে দিচ্ছি যে পরমাণু তত্ত্ব। তো তোমরা জানো ভারতীয় একজন দার্শনিক কর্নাড 600 খ্রিস্টপূর্বে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে উনি বলেছিলেন পরমাণু সম্পর্কে, এবং তিনি প্রথম বলেছিলেন যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা এবং এটা অবিভাজ্য। এবং তারপরে 400 সালে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস উনি পরমাণু সম্পর্কে একটা প্রস্তাবনা দেন। উনি বলেন যে সকল পদার্থই অতি ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং এটার নাম দেন উনি অ্যাটমস। এই যে অ্যাটম শব্দটা আমরা জানি পরমাণু, এই অ্যাটম শব্দটা অ্যাটমস থেকে আসছে, উনি নাম দিয়েছিলেন অ্যাটমস। গ্রিক শব্দ অর্থ হচ্ছে মানে হচ্ছে না, আর এই যে টমস বা টমাস, এই টমস মানে ভাগ করা যায় না এমন। তার মানে কি না, ভাগ করা যায় না এমন। তার মানে কি অ্যাটমস বা এই অ্যাটম শব্দটা হচ্ছে যে এমন একটা ক্ষুদ্রতম কণিকা, পরমাণুর এমন একটা ক্ষুদ্রতম কণিকা যেটা ভাগ করা যায় না বা অবিভাজ্য। তো যাই হোক, এরপর গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটো ডেমোক্রিটাসের এই যে অবিভাজ্যতা বা পরমাণু সম্পর্কে উনি যে বলছিলেন যে পরমাণু আসলে অবিভাজ্য বা পরমাণুকে ভাগ করা যায় না, এই নীতির বিরোধিতা করেছিলেন। অ্যারিস্টটল এবং প্লেটোর মধ্যে ওনাদের সময়ে খুবই জনপ্রিয় ছিলেন এবং খুবই বড় একজন বিজ্ঞানী বা দার্শনিক যাই বলো। তো ওনাদের কারণে খ্রিস্টান ইউরোপ বা ইউরোপীয় যে সভ্যতা তখন এই ধারণাটা গ্রহণ করেনি। পরবর্তীকালে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন এই যে তার একদম বিখ্যাত যে পরমাণুবাদ বা পরমাণু তত্ত্ব উপস্থাপন করেন। তো উনি তখন পরমাণুকে একটা অবিভাজ্য কণা আকারে প্রস্তাব করেছিলেন। তো পরবর্তীকালে আমরা জানি যে 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, আমি একটু লিখে দিচ্ছি, 1897 সালে জে জে থমসন নামে একজন বিজ্ঞানী উনি ইলেকট্রন আবিষ্কার করেন। এবং এরপরে 1919 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড বলা হয় পুরো নামটা। তো বিজ্ঞানী রাদারফোর্ড উনি আবিষ্কার করেন ইলেকট্রন, উনি হচ্ছে প্রোটন। আর 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন। এই নিউট্রন শব্দটা আসছে নিউট্রাল থেকে, মানে এটার কোনো চার্জ নাই। যাই হোক, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এই যে তিনজন বিজ্ঞানী 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন, 1919 সালে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। তোমরা জানো যে 1909 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার দুইজন সহকারী গাইগার এবং আর্নেস্ট মার্সডেন নামক দুইজন সহকর্মীকে নিয়ে স্বর্ণপাতের উপরে আলফা কণিকা বিচ্ছিন্ন একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা শুরু করেন। 1911 সালে তিনি তার বিখ্যাত যে রাদারফোর্ড পরমাণু মডেলটা প্রস্তাব করেন এবং 1914 থেকে 17 সাল পর্যন্ত উনি অনেকগুলো গবেষণা করেন এই সংক্রান্ত। তো
পরবর্তীকালে 1919 সালে একটা এই ওনার যে গবেষণাগুলো ছিল 1909 থেকে 1919 পর্যন্ত, এই গবেষণালব্ধ যে ফলাফলগুলো একটা গবেষণাপত্র আকারে প্রকাশ করেন এবং সেখানেই তিনি প্রস্তাব করেন যে প্রোটন সম্পর্কে বা পরমাণুর মধ্যে একটা ধনাত্মক কণিকার কথা, আর ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক কণিকা। তো 1932 সালে পরে ক্যাভি নিউটন আবিষ্কার করেন। তো এই যে ইলেকট্রন প্রোটন নিউটন আবিষ্কার করেন এবং এই দেখা যায় পরমাণুর মধ্যে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউটন আছে, শুধুমাত্র হাইড্রোজেনের যে একটা আইসোটোপ হাইড্রোজেন যেটা বলি আমরা, এই হাইড্রোজেনের মধ্যে এই নিউটনটা থাকে না। হাইড্রোজেন 1 যেটা, হাইড্রোজেন 1, এই হাইড্রোজেন 1 এর মধ্যে এই নিউটনটা থাকে না। বাকি সকল পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই ইলেকট্রন প্রোটন সকল পরমাণুতেই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে। আর এইগুলো সাধারণত পরমাণু নিউক্লিয়াসে থাকে, এগুলো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বের করেন। তো এই তিনটা আবিষ্কারের পরে দেখা গেল যে বিজ্ঞানী ডাল্টনের বা ডেমোক্রিটাসের বলো বা কর্নাদের যে তত্ত্ব ছিল পরমাণু সম্পর্কিত বা পরমাণু গঠন সংক্রান্ত, যে পরমাণুটা ছিল অবিভাজ্য, ওনারা মনে করতেন পরমাণু অবিভাজ্য। 1803 সালে জন ডাল্টনের একটা বিখ্যাত পরমাণু, এবং ওনাকে এই পরমাণুবাদের জন্যই আধুনিক রসায়নের জনক হিসেবে ধরা হয় বিজ্ঞানী জন ডাল্টনকে। তো এই যে তিনটা আবিষ্কার, এই তিনজন বিজ্ঞানীর তিনটা আবিষ্কারের ফলে বিজ্ঞানী ডাল্টনের যে পরমাণুবাদ, যে তত্ত্বে উনি পরমাণুকে অবিভাজ্য বলেছিলেন বা পদার্থের যে পরমাণু ক্ষুদ্রতম কণিকা সেটাকে কখনোই ভাগ করা যাবে না, এরকম একটা প্রস্তাবনা দিয়েছিলেন। তো এই প্রস্তাবনাটা এইখানে এই তিনটা আবিষ্কারের ফলে ভেঙে যায়, অর্থাৎ ব্যর্থ হয়ে যায়। তো এই তিনটা আবিষ্কার ফলে এখন আমরা জানি আসলে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে অনেকগুলো কণিকা পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই কণিকা সম্পর্কে যাব, কণিকা সম্পর্কে পরবর্তীতে আলোচনা যাব। আমরা প্রথমে এখন অণু এবং পরমাণুর মধ্যে একটা পার্থক্য, অণু পরমাণুর পার্থক্যগুলো একটু দেখে নিই। আমি মূলত এই পরমাণু তত্ত্বটা তোমাদেরকে জানার জন্য বললাম, তোমাদের এই বিষয়গুলো জানতে হবে। তো প্রথমে আমরা অণু এবং পরমাণুর পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের অনেক সময় আসে। অণু আর এদিকে লেখো মনে করো পরমাণু। অণু তো আমরা সংজ্ঞাটা লিখব কি, মৌলিক বা যৌগিক পদার্থের মৌলিক বা, এটা মৌলিক বা যৌগিক উভয় পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আমি আর লিখছি না, এটা তোমরা ভাষায় বলছি, তোমরা বুঝে নিও। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আর পরমাণুটা শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। এটা শুধুমাত্র মৌলিক পদার্থের, আর অণুটা হচ্ছে মৌলিক অথবা যৌগিক উভয় পদার্থের ক্ষুদ্রতম কণিকা। 2 নম্বরে বলতে পারো, এই পার্থক্য যখন আসে তোমাকে সবগুলো যে লিখতে হবে 10টা 12টা পার্থক্য দিতে হবে এমন না, তোমার সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর যেটা থাকবে সেটা সাথে সাদৃশ্য রেখে তোমাকে অ্যান্সারটা করতে হবে। সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন আসলে 5টা বা 6টা পার্থক্য দিলেই তোমার হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে অণু আমরা বললাম যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, এবং এটাকে বলা হয় অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী কণিকা, আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণিকা। অণুকে ভাঙলে এক বা একাধিক পরমাণু পাওয়া যায়, কিন্তু পরমাণুকে ভাঙলে পাওয়া যায় কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। তো এই হচ্ছে এটা। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে অণুর স্বাধীন অস্তিত্ব আছে। অণুটা স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো এই হচ্ছে পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, তোমরা এই পার্থক্যগুলো দেখে নিও। তো আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে অণু সংখ্যা অনির্দিষ্ট, এখন মানে অসংখ্য। অণুর সংখ্যার কোনো নেই, সীমা নেই, অসংখ্য অণু আছে বিভিন্ন পদার্থের, কিন্তু পরমাণুর সংখ্যাটা সুনির্দিষ্ট। এই পর্যন্ত মৌলিক পদার্থ, আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে 118টি, তবে 112টা হচ্ছে IUPAC। এরকম তোমরা এই যে ইউপ্যাক নামটা শুনেছো, ইউপ্যাক। এই ইউপ্যাক মানে কি এটা একটু দেখুন। আমরা কি বললাম, এই পার্থক্য এগুলো দিয়ে হবে যে 118টা মোটামুটি আবিষ্কৃত মৌলিক পদার্থ বা মৌলিক পদার্থের পরমাণু আছে। এর মধ্যে মৌলিক পদার্থ, স্বীকৃত মৌলিক পদার্থ হচ্ছে 112টা, এবং 112তম যেটা কুপারনিকিয়ান
কোপারনিকিয়ান একটা মৌলিক পদার্থ। তো এই ইউটেক হচ্ছে ইন্টারন্যাশনাল, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে আন্তর্জাতিক একটা পিওর এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা সংস্থা, এই সংস্থা কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা হচ্ছে 112টা। তো এই হচ্ছে অণু এবং পরমাণু সম্পর্কিত বিষয়গুলো। আমরা পরের আলোচনা চলে যাই। এখন আমরা পড়ব, আমরা বলেছিলাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে ভাঙলে একাধিক কণিকা পাওয়া যায়। তো আমরা এই কণিকা বা মৌলিক কণিকা বলা হয়, এই মৌলিক কণিকা সম্পর্কে এখন আমরা জানব। মৌলিক কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয় এটাকে, মৌলিক কণিকা। তো মৌলিক কণিকা কি? আমরা জানি যে পরমাণু কতগুলো, এর মধ্যে আমরা জেনেছি বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী চ্যাডউইক, জে থমসন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করেছেন। তো ওনাদের আবিষ্কার থেকে আমরা জানি পরমাণু হচ্ছে কতগুলো ক্ষুদ্রতম কণার সমন্বয়ে গঠিত। তো এই যে পরমাণুগুলো যে সকল অতি সূক্ষ্ম ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেই কণাগুলোকে আমরা বলবো মৌলিক কণিকা। আমি আবারও বলছি, পরমাণু যে সকল অতি সূক্ষ্ম ক্ষুদ্রতম কণা দ্বারা তৈরি, সেই কণাগুলোকে বলা হয় মৌলিক কণিকা। তো এই মৌলিক কণিকাগুলো দুই ধরনের হয়, আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। তো আমরা কি বললাম, মৌলিক কণিকা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা আর অন্যগুলো অস্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? আমরা এর আগে জেনেছি ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এই যে তিনটাই হচ্ছে মূলত স্থায়ী মৌলিক কণিকা। আর অস্থায়ী মৌলিক কণিকা অনেকগুলো আছে। অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে প্রায় 200-র মতো। এখন পর্যন্ত আবিষ্কৃত অস্থায়ী মৌলিক কণিকার সংখ্যা 200। তো অস্থায়ী মৌলিক কণিকা কয়েকটা আমরা যদি নাম বলি, যেমন আমরা বলতে পারি পজিট্রন, তারপরে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো আছে, মেসন, তারপরে হচ্ছে পাইরন। এই মেসনটা, এটাকে আবার দুই ধরনের, একটা পাইমেসন, একটা মিওন বলা হয়। পাইমেসন হচ্ছে পজিটিভ আর মিওনটা হচ্ছে নেগেটিভ। তো যাই হোক, আমরা এই যে অস্থায়ী কণিকা এবং স্থায়ী কণিকা সম্পর্কে দেখলাম। যে স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? তাহলে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো সংজ্ঞাটা কি হবে স্থায়ী মৌলিক কণিকা? স্থায়ী দ্বারা কি বুঝি আমরা? স্থায়ী মানে সব সময় বিরাজমান যেগুলো, আর অস্থায়ী মাঝে মাঝে থাকে, এরকম গেস্টের মতো। যেমন তোমার বাড়িতে মনে করো, তোমার ঘরে তোমরা সব সময় থাকো, তো তোমার মামা, চাচা বা অন্য যারা আছে, গেস্ট আসলে মাঝে মাঝে থাকে। কেউ যদি হঠাৎ করে যায়, মানে গিয়ে দেখলো তোমার মামা আছে, তার মানে এইরকম মাঝে মাঝে পাওয়া যাবে। কখনো আসছে 2 দিন থাকবে, আবার 3 দিন 2 দিন পরে চলে যাবে। তো অস্থায়ী মৌলিক কণিকাগুলো এরকম, কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। কোনো কোনো মৌলিক পদার্থের মধ্যে কখনো থাকে, আবার কিছু সময় পরে দেখা যায় এগুলো থাকে না। তো স্থায়ী মৌলিক কণিকাগুলো সবসময় বিরাজমান থাকে। স্থায়ী মৌলিক কণিকাগুলো পরমাণুতে সবসময় থাকবে। তো আমরা স্থায়ী মৌলিক কণিকার সংজ্ঞাটা যদি একটু স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা দেখি, স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যে সকল অতি সূক্ষ্ম কণিকা পরমাণুতে, সকল পদার্থের পরমাণুতে সবসময় বিরাজমান থাকে, সেই কণিকাগুলোকে আমরা বলবো স্থায়ী মৌলিক কণিকা। আর অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যে কণিকাগুলো বিভিন্ন মৌলের পরমাণুতে বিভিন্ন সময়ে সাময়িকভাবে পাওয়া যায়, সেই কণিকাগুলোকে আমরা বলবো অস্থায়ী মৌলিক কণিকা। তো এখন আমরা আরেক ধরনের কণিকা সম্পর্কে জানি,
প্রকার বলেছিলাম, যে একটা স্থায়ী মৌলিক কণিকা, একটা অস্থায়ী মৌলিক কণিকা। আরেক ধরনের মৌলিক কণিকা আছে, সেটাকে কি বলা হয়? আমি এটা একটু মুছে দিই। আরেক ধরনের কণিকা, একটু লম্বা করে নিয়ে এটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। আমি কি বললাম? প্রধানত এই যে দুই ধরনের কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। আরেক ধরনের কণিকা আছে মৌলিক কণিকা, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকাগুলো কি? এই কম্পোজিট কণিকা হচ্ছে যে কণিকাগুলো, যে পরমাণুতে সাধারণত দেখা যায় যে স্থায়ী কণিকা বা অস্থায়ী যে মৌলিক কণিকাগুলো আছে, এগুলোর চেয়ে একটু ভারী, বড়। হ্যাঁ, এই কণিকাগুলোকে সাধারণত কম্পোজিট কণিকা বলা হয়। যেমন এটা হচ্ছে আলফা কণা বলি, আলফা কণা। আলফা কণা মানে কি আমরা জানি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস, এই যে 4, এটা He2+, এইভাবে যখন থাকবে, কারণ আমরা জানি হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে, দুইটা প্রোটন থাকে, আর এখানে এটার ভর হচ্ছে 4। আমরা এটা সম্পর্কে জানবো। তো 2+ মানে দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রনই থাকে হিলিয়ামের, এই দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করবে, শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা থাকবে। এই হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। তারপর হচ্ছে ডিউটেরন, আলফা কণা, ডিউটেরন, এই ধরনের যে কণিকাগুলো, এগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে আমরা মূলত কি পেলাম? যে মৌলিক কণিকা তিন প্রকারের হবে। প্রধানত দুইটা আমরা সবসময় যেগুলো পাই, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। তো মূলত মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার, একটা স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, আর এক ধরনের হচ্ছে কম্পোজিট কণিকা। আচ্ছা, তো মৌলিক কণিকার মধ্যে স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটাই। অস্থায়ী মৌলিক কণিকা প্রায় 200-র মতো আছে। আমরা এগুলো একটু আগে বলেছি, পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো, গ্রাভিট্রন, হ্যাঁ, তো পাইওন, মেসন, এই ধরনের যে কণিকাগুলো আছে, এগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। আর কম্পোজিট কণিকা যেমন আলফা কণা, নিউট্রন কণা ইত্যাদি, এই ধরনের কণিকা। তো আমরা মৌলিক কণিকার প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমরা এই যে স্থায়ী কণিকাগুলো আছে, মৌলিক কণিকার মধ্যে স্থায়ী যে মৌলিক কণিকাগুলো আছে, এই স্থায়ী মৌলিক কণিকাগুলো সম্পর্কে একটু জেনে নিব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, তোমরা কমেন্টে তোমাদের নামগুলো বিভাগ করব, অবশ্যই উল্লেখ করবে। আর তোমরা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে, যারা লাইভে আসতে পারে না বিভিন্ন কারণে, তারা যেন লাইভটা সহজে পেয়ে যায়। আমার কথা কি শোনা যায়? এখন সব কি শোনা যাচ্ছে? তোমরা কেউ একজন একটু কমেন্ট করে আমাকে জানাও। একজন একটু কমেন্ট করো যে শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা এখন স্থায়ী মৌলিক কণিকা যে তিনটা আছে, স্থায়ী মৌলিক কণিকা তিনটা সম্পর্কে জানবো। তো প্রথমে স্থায়ী মৌলিক কণিকার মধ্যে প্রথমে আছে ইলেকট্রন। এই ইলেকট্রন সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রন আমরা জানি কোন একটা পরমাণু, তুমি যদি এরকম চিন্তা করো, রাবার বোর্ডের পরমাণু মডেল যখন আমরা করবো, তখন এই বিষয়গুলো জানবো। এই মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে প্রোটন, এবং নিউট্রন। আমি প্লাস দিয়ে লিখছি, প্রোটন, নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। এই যে বাইরে একটা পথের মতো দেখাচ্ছি, এটা আসলে কাল্পনিক একটা পথ, যে এই পথে ইলেকট্রন, এই যে বাইরে যেটা থাকে সেটাই হচ্ছে ইলেকট্রন। এটাকে বলা হয় কি? ইলেকট্রন। আর এই যে পরমাণু মডেলটা, সাধারণত আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল থেকে এই পরমাণু মডেল সম্পর্কে একটা ধারণা পাই, যে ইলেকট্রনগুলো বাইরে থাকে আর পজিটিভ চার্জ কেন্দ্রে বা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তো যাই হোক, এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু, আর বাইরে এই যে এটা হচ্ছে ইলেকট্রন, আর এখানে প্রোটন এবং নিউট্রন একসাথে অবস্থান করে। তো যাই হোক, এই ইলেকট্রনটা আবিষ্কার করেন কে? আমরা এর আগে বলেছি 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। কত সালে?
1897 সালে থমসন, জে থমসন নামে একজন বিজ্ঞানী উনি এটা আবিষ্কার করেন ইলেকট্রন। আর ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, এটা চার্জ যেহেতু নেগেটিভ ই মাইনাস লেখা হয় সব সময়, ইলেকট্রনটা ই দিয়ে প্রকাশ করা হয়। আর এই ইলেকট্রনটা পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথে গুণায়মান অবস্থায় থাকে। আচ্ছা, আর এই পরমাণু আমরা যদি ইলেকট্রনের ভরটা যদি দেখি, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻⁻28 গ্রাম। এটা যদি কেজিতে লিখো হবে 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে ভর। দেখো কত সূক্ষ্ম একটা ভর, 10⁻28 গ্রাম, মানে 9.1 কে ভাগ করতে হবে কত দিয়ে, 1 এর পরে 28টা শূন্য দিয়ে ভাগ করলে যত হবে তত গ্রাম হচ্ছে ইলেকট্রনের ভর। আর এটা প্রায় হাইড্রোজেনের ভরের তুলনায় 1836 ভাগের 1 ভাগ, 1836 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত, হাইড্রোজেনের, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো এই ইলেকট্রনের চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ হবে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা মাইনাস চিহ্ন দিই আমরা সব সময়। এই মাইনাস দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটার চার্জ হচ্ছে নেগেটিভ। তো আমরা কি বললাম, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং এটার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর এটা যে আধানটা, এটাকে আপেক্ষিকভাবে -1 ধরা হয়, আপেক্ষিকভাবে -1 ধরা হয়। ইলেকট্রনের আধানকে আপেক্ষিকভাবে আমরা কত ধরি, -1। তো এই ছিল ইলেকট্রন সম্পর্কে। এবার আমরা প্রোটন সম্পর্কে জেনে নিই। এবার আমরা জানবো প্রোটন। এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তো প্রোটনকে আবিষ্কার করেন, আমি অলরেডি বলে দিয়েছি, 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই প্রোটনটা আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করেন? 1909 সালে আমি বললাম, প্রথম দিকে বলেছি যে স্বর্ণপাতের উপরে একটা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে উনি নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াস ধারণা প্রবর্তন করেন। সেই সাথে উনি বলেন নিউক্লিয়াসে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত কিছু কণিকা অবস্থান করে, এবং পরবর্তীকালে 1919 সালে উনি প্রোটন নামটা প্রস্তাব করেন যে এই পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত যে কণিকাগুলো থাকে সেই কণিকাগুলো হচ্ছে প্রোটন। আর এই প্রোটনটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, আর এটার আধান হচ্ছে পজিটিভ এবং এটার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের আধান পরস্পর সমান। আচ্ছা, তো এরপরে আসি প্রোটনের ভর। প্রোটনের ভরটা খুবই সামান্য। প্রোটনের ভর হচ্ছে, এই প্রোটনের ভর সমান 1.673 × 10⁻⁻24 গ্রাম। আমি কি বললাম, 1.673 × 10⁻⁻24 গ্রাম। তো এই ভরটা খুবই সামান্য। আর এটা আধানটাকেও আপেক্ষিকভাবে +1 ধরা হয়। প্রোটনের আধানকে আপেক্ষিকভাবে +1 ধরা হয়। তো এই ছিল প্রোটন সম্পর্কে। এখন আমরা নিউট্রন সম্পর্কে জেনে নিই। এবার আমরা জানবো নিউট্রন কি। নিউট্রনকে n দিয়ে প্রকাশ করা হয়। আমরা আগে বলেছি যে পরমাণুর মধ্যে, পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন একসাথে অবস্থান করে, আর বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে ইলেকট্রন। তো এই নিউট্রনের যেহেতু আমরা বলেছি প্রথম দিকে 1932 সালে বিজ্ঞানী বিজ্ঞানীর নাম হচ্ছে চ্যাডউইক এই নিউট্রনটা আবিষ্কার করেন। এবং এই নিউট্রনটা নিউট্রাল বা এটার কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো আধান নেই। এটা হচ্ছে নিরপেক্ষ কণিকা
আর এই নিউটনের ভর হলো 1.675 into 10 to the power minus 24 গ্রাম। দেখো আমরা বলেছিলাম প্রোটনের ভর হচ্ছে 1.673 into 10 to the power minus 24 গ্রাম এইটা। তো এখানে জাস্ট এই 3 এর জায়গায় প্রোটনের 3 এর জায়গায় নিউটনের ক্ষেত্রে হবে শুধুমাত্র 5, সামান্য একটু বেশি, অর্থাৎ প্রোটনের থেকে নিউটনের ভরটা একটু বেশি হবে, সামান্য বেশি। এটা মান কত বললাম 1.675 into 10 to the power minus 24 গ্রাম। আর আমি আগে বলেছি নিউটনকে n দিয়ে প্রকাশ করা হয়। তো এই ছিল পরমাণুর যে মৌলিক স্থায়ী কণিকা তিনটা, এই তিনটা স্থায়ী কণিকার বর্ণনা। তোমরা এগুলো আরেকটু ভালো করে দেখে নিবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এই যে বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা, পারমাণবিক সংখ্যাটা কি সেই বিষয়টা আমরা জানবো। আমরা জানি যে প্রোটন সম্পর্কে আমরা জানলাম একটু আগে। প্রোটন কি? একটা মৌলিক প্রোটন হচ্ছে একটা মৌলিক কণিকা যেটা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে, এবং এটার চার্জ হচ্ছে পজিটিভ। আর মূলত কোন একটা পদার্থের বা পরমাণুর যে পারমাণবিক সংখ্যার কথা বলি আমরা, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে মূলত তার প্রোটন সংখ্যা। যাই হোক, আমরা এখন একটু দেখে নিই যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এগুলো সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, যেমন পারমাণবিক সংখ্যা আমরা লিখে নিই একটু। পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা আমরা কি বলেছিলাম? পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসে থাকে কি নিউট্রন প্লাস প্রোটন, বাইরে ইলেকট্রন। যাই হোক, তো এই যে এখানে যে কয়টা প্রোটন থাকে, পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন বা ধনাত্মক চার্জ বিশিষ্ট যে কণিকার কথা বলি আমরা, প্রোটন, যতটা প্রোটন থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এরকম যদি দেখি যে হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে আর বাইরে একটা ইলেকট্রন থাকে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি বাইরে বিভিন্ন কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এবং পরমাণুর বাইরে আমরা পরমাণুর গঠন সম্পর্কে যখন আমরা পড়ব, যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এই কারণে মূলত পরমাণুগুলো তড়িৎ নিরপেক্ষ হয়। তো পরমাণু তড়িৎ নিরপেক্ষ হওয়ার কারণ কি বললাম? যে বাইরে বিভিন্ন কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের মধ্যে ঠিক ততটা প্রোটন থাকবে, এবং এই প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জগুলো পরস্পর সমান থাকার কারণে এটা তড়িৎ নিরপেক্ষ, পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ হয়। তো আমরা কি বললাম? যে পারমাণবিক সংখ্যা বলছিলাম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কারণ আমরা জানি কার্বনের নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন থাকে। একরকম ভাবে তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, মানে অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা ইলেকট্রন, 8টা প্রোটন থাকে, এবং এর বিভিন্ন কক্ষপথে 8টা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো যেহেতু অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, যেহেতু 8টা প্রোটন থাকে, তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো আমরা কি বললাম? মূলত পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক যে নাম্বার, এই অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এবং মনে রাখতে হবে, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের পরিচয় বা অস্তিত্ব, যাই বলো না কেন। এই পারমাণবিক সংখ্যা যদি কখনো পরিবর্তন হয়ে যায়, তুমি মনে করো কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 বা 3, লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, হ্যাঁ, লিথিয়ামের হচ্ছে 3, বা হিলিয়ামের হচ্ছে 2।
হিলিয়ামে 2। এখন তুমি এটাকে চেঞ্জ করে দিলা, যে মনে করো 3 বলে ফেলা, তাহলে 3 বললে আর এটা হিলিয়াম থাকবে না, এটা হয়ে যাবে কি লিথিয়াম। কারণ এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা একটা মৌলিক বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য, এটা কখনোই দুইটা মৌলের ক্ষেত্রে এক হবে না। ইলেকট্রন সংখ্যা কম বেশি হতে পারে, সমান হতে পারে, নিউট্রন সংখ্যা সমান হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা কখনোই দুইটা মৌলের পরমাণুতে সমান হবে না। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এই ছিল পারমাণবিক সংখ্যা। এখন আমরা ভর সংখ্যাটা একটু জেনে নিই। ভর সংখ্যা, ভর সংখ্যা বা অ্যাটমিক মাস নাম্বার যেটা বলা হয়, পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা যাই বলো, এটাকে পারমাণবিক ভর সংখ্যা লিখতে পারো। এটা পারমাণবিক আমি লিখলাম না, পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা লিখলেও হবে। ভর সংখ্যা কি? ভর সংখ্যা আমি এই যে পরমাণুর একটা চিত্র বলেছিলাম, এখানে নিউট্রন প্লাস প্রোটন থাকে, বাইরে ইলেকট্রন থাকে, আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে a দিয়ে প্রকাশ করা হয়, এটাই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা। আমরা যদি কোনো একটা মৌলের পরমাণুকে এইভাবে x দ্বারা নির্দেশ করি, একটা প্রতীক, দেখবে এইখানে a লেখা থাকে, এখানে z লেখা থাকে, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস m, এটা হচ্ছে আয়নের ক্ষেত্রে যখন চার্জিত অবস্থায় থাকবে পরমাণুটা, তখন আর আমরা পরমাণু বলি না, সেটাকে আয়ন বলি। তো এটা হচ্ছে প্লাস মাইনাস m দিয়ে লিখি। আর এইটা m লিখা হয় কখন? যখন x একটা অণু থাকবে, অণু আকারে যখন লিখবো তখন এটা n লেখা হয়। তো আমরা যেহেতু পরমাণুর কথা বলছি, আয়নও না আবার অণু না, তো পরমাণুর ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে লিখি a z দিয়ে। a হচ্ছে এখানে অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর বা ভর সংখ্যা, আর জেডটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আবার আমরা কি বললাম যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন এবং প্রোটন, আর এই নিউট্রন এবং প্রোটনের টোটাল সমষ্টিটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যার সংজ্ঞাটা কি বলবো? কোন একটা মৌলের পরমাণুতে, পরমাণু নিউক্লিয়াসে যতটা নিউট্রন এবং প্রোটন থাকে, এবং এই যে নিউক্লিয়াসের যে কণাগুলো নিউট্রন এবং প্রোটন, এগুলোকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। এই ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলতে পারি। নিউক্লিয়াসের যে কণাগুলো থাকে এগুলোকে নিউক্লিয়ন বলা হয়। এই নিউক্লিয়ন সংখ্যা বা নিউট্রন এবং প্রোটনের যে যোগফলটা, এই যোগফলটাই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা। তো আমরা জানি যেমন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কত লিখে আমরা 16 তো এই 16টা কি? 16 হচ্ছে অক্সিজেনের ভর সংখ্যা। 8 এখানে নিচে লিখলাম, এই যে প্রতীকটার সাথে মিলে দেখবে 8 মানে হচ্ছে z, z মানে পারমাণবিক সংখ্যা। আবার আমরা কি জানি যে a মানে হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, n প্লাস p, n দিয়ে আমি বুঝাইলাম নিউট্রন সংখ্যা, p দিয়ে বুঝাইলাম প্রোটন সংখ্যা। তাহলে এই পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে n প্লাস p। তো যেহেতু পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটন সংখ্যার সমষ্টি, অতএব তোমরা কি দেখতে পাচ্ছ? আমি আবারও বলছি যে পারমাণবিক ভর সংখ্যা যেটা, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমষ্টির সমান। তো নিউট্রন সংখ্যা যতটা থাকবে, অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসে যতটা নিউট্রন থাকবে এবং যতটা প্রোটন থাকবে, সেই নিউট্রন এবং প্রোটনের সংখ্যাটাকে আমরা পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা বলবো। তো এখন যদি যেমন এইখানে অক্সিজেনের ক্ষেত্রে আমি বললাম একটা পরমাণুর কথা উল্লেখ করে, যেমন আমি এখানে অক্সিজেনের কথা বলেছি, অক্সিজেনের ভর সংখ্যা 16, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে এই নিউট্রন সংখ্যাটা আমরা কিভাবে বের করব? আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি যে এই পিটাকে z দিয়ে প্রকাশ করা হয়। z মানে হচ্ছে p, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তো n প্লাস z, বা n এর মানটা কি হবে? a মাইনাস z, এটাই হচ্ছে সূত্র। অর্থাৎ কোন একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে কতটা নিউট্রন থাকবে সেই সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারবো? পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা মাইনাস করলে তার নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে এই পর্যন্ত ছিল পারমাণবিক সংখ্যা।
তো আমরা পারমাণবিক ভর সংখ্যা সম্পর্কে জানলাম, পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আইসোটোপ সম্পর্কে। আইসোটোপ তোমাদের এখানে এই ধরনের যে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বের করতে বলতে পারে। যেমন আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে সাধারণত ক্লোরিন মনে করো 35.5 বা 35, সাধারণত আমরা এটা ভগ্নাংশ লিখি না, 17। এটার মধ্যে নিউট্রন সংখ্যা কত, এরকম যদি বলে এই যে ক্লোরিন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত হবে, আমরা দেখতে পাচ্ছি যে Z এর মান হচ্ছে 17 আর A এর মান বা পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 35 দেয়া আছে। তাহলে n এর মানটা কি? আমরা সূত্র জানি, n সমান, সূত্র হচ্ছে n ইকুয়াল a মাইনাস z। তো এখান থেকে আমরা a এর মানটা যদি বসাই দিই 35 মাইনাস 17 কত থাকবে? 80। তার মানে কি এই 18টা নিউট্রন এখানে আছে, অর্থাৎ ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আছে 18টা। তো যাই হোক, এই ধরনের বিষয়গুলো তোমাকে এই সূত্রটা দিয়ে মূলত হচ্ছে n ইকুয়াল a মাইনাস z। এই সূত্রটা যদি তোমার মনে থাকে বা মুখস্থ থাকে, যে কোনো পরমাণুতে যদি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাটা দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি এখান থেকে নিউট্রন সংখ্যাটা বের করতে পারবে। তো যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এখন আমরা দেখব আইসোটোপ। আইসোটোপ কি জিনিস? এই আইসো মানে মনে রাখবে, আইসো মানে হচ্ছে সমান, এটা হচ্ছে মনে একটা কৌশল। আইসো অর্থ হচ্ছে সমান, আর টোপ দিয়ে এটা কৌশল আকার মনে রাখবে। টোপ যেহেতু প আছে, পিছনে কি আছে? টোপ শব্দটা শেষ অক্ষরটা আছে প, তো ওই প থেকে তুমি মনে রাখবে এটা দিয়ে প্রোটন। তো আইসোটোপ দুইটা এই শব্দটাকে আমরা যদি ভেঙে ফেলি, আইসো মানে সমান, টোপ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? প্রোটন। আইসোটোপটা কি জিনিস? মূলত আমি বললাম এইখান থেকে যদি চিন্তা করো যে সমান প্রোটন, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান। তো মূলত আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই মৌলের, যেহেতু প্রোটন সংখ্যাটা সমান প্রোটন, মানে প্রোটন সংখ্যা আইসোটোপগুলোতে প্রোটন সংখ্যা সমান। তার মানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, আমরা বলেছিলাম যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কোনো একটা মৌলের একটা অনন্য বৈশিষ্ট্য, এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা অবশ্যই ভিন্ন হবে। তো যেহেতু সমান প্রোটন কথাটা বলা আছে, তার মানে কি এই আইসোটোপগুলো অবশ্যই একই মৌলের পরমাণু, কারণ প্রোটন সংখ্যা একই হওয়া মানে একই মৌল নির্দেশ করে। আমরা যদি এর আগে বলেছি যে প্রোটন সংখ্যাটা একটা মৌলিক বৈশিষ্ট্য পরমাণুর মৌলের জন্য, যে কোনো মৌলিক পদার্থের একটা অনন্য বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যেহেতু প্রোটন সংখ্যাটা এখানে সমান আইসোটোপগুলোর ক্ষেত্রে, তার মানে আইসোটোপগুলো অবশ্যই কি হবে? আইসোটোপগুলো একই মৌলের পরমাণু। তো আইসোটোপের সংখ্যাটা আমরা একটু দেখে নিই, যে একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, সেই যে মৌলগুলো আছে বা পরমাণুগুলো আছে, সেগুলোকে আমরা কি বলবো? পরস্পরের আইসোটোপ। আমি আবারও বলছি, একই মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান নয়, অর্থাৎ ভর সংখ্যাটা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সমান, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ। আমি আবার বলছি, তোমরা এটা অবশ্যই সংজ্ঞাটা মনে রাখবে, যে আইসোটোপ হচ্ছে একই মৌলের যে সকল পরমাণুর, একই মৌলের কথাটা বলতে হবে অবশ্যই, যেহেতু প্রোটন সংখ্যা সমান, এগুলো একটা মৌলিক পদার্থ, একই মৌলিক পদার্থ হবে। তো একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। ভর সংখ্যা কি আমি লিখে দিচ্ছি এখানে, ভর সংখ্যা পুরো সংখ্যাটা লিখছি না, ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যাটা হবে কি? সমান, যেটা একই মৌল। তো আমরা সংখ্যাটা করব, যে সকল মৌলের প্রোটন সংখ্যা, একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, সেই পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলবো। তো বিভিন্ন আইসোটোপ আমরা একটু দেখে নিই। যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। হাইড্রোজেনের কথা আমরা জানি, এই হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। একটা হচ্ছে হাইড্রোজেন 1,1, একটা হচ্ছে ডিউটেরিয়াম 2,1, আর
এটা হচ্ছে তৃতীয়াম। তৃতীয় হচ্ছে 3 1। দেখো প্রত্যেকটার নিচে 1। আমরা কি বলেছিলাম যে একটা পরমাণুকে যখন আমরা প্রকাশ করি এইরকম ভাবে প্রকাশ করি। এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এখানে জেড এর মান প্রত্যেকটার ক্ষেত্রে 1, এখানে জেড এর মান 1, এখানে জেড এর মান কত 1। তার মানে এখানে যে হাইড্রোজেনের আমরা যে তিনটা আইসোটোপ, এখানে যে তিনটা পরমাণু লিখলাম, তিনটার ক্ষেত্রে কি পারমাণবিক সংখ্যাটা পরস্পর সমান। যেহেতু পারমাণবিক সংখ্যা তিনটার ক্ষেত্রে সমান, অবশ্যই এগুলো একটি মৌলের পরমাণু। তো এখানে দেখো ভর সংখ্যা, a এর মান এখানে হচ্ছে 1, এটার ক্ষেত্রে a এর মান 2, এখানে a এর মান 3। তার মানে ভর সংখ্যাটা ভিন্ন হচ্ছে। তো এই হচ্ছে প্রোটন, এই তিনটাই হচ্ছে হাইড্রোজেনের তিনটা প্রোটন। প্রথমটাকে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। ট্রিটিয়াম। তো এই যে তিনটা আইসোটোপ, একই রকম ভাবে অক্সিজেনেরও তিনটা আইসোটোপ আছে। অক্সিজেনের তিনটা আইসোটোপ কি? অক্সিজেন 16, অক্সিজেন এখানে 17, অক্সিজেন 18। দেখো তিনটাই অক্সিজেন, কিন্তু তাদের ভর সংখ্যাটা, পরমাণুর যে ভরটা, এই ভরটা ভিন্ন হবে। এখানে দেখো পারমাণবিক সংখ্যা 8, এখানেও পারমাণবিক সংখ্যা 8, এখানেও পারমাণবিক সংখ্যা 8। তো এই হচ্ছে আইসোটোপ। তো আমি আবারও বলে দিচ্ছি, আইসোটোপগুলো একই মৌলের পরমাণু এবং এদের শুধুমাত্র ভর সংখ্যাটা ভিন্ন হয়। তো তোমরা আইসোটোপ সম্পর্কে জেনেছো, এইবার আমরা আইসোবার এবং আইসোটোপ সম্পর্কে জানব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো আইসোটোন সম্পর্কে। আইসোটোন, আইসোটোন, আইসোটোন। সে আগের মতো আমরা কি বলেছিলাম, আইসো মানে হচ্ছে, আইসো মানে সমান বলেছিলাম, আইসো মানে সমান। আর এই টোন দ্বারা কৌশল আকারে মনে রাখবে, টোন লাস্টের অক্ষরটা কি দন্ত ন বা ন, নিউট্রন, এটা থেকে মনে রাখবে নিউট্রন। তার মানে কি আইসোটোন গুলো হচ্ছে এমন কিছু পরমাণু যেগুলোর নিউট্রন সংখ্যাটা সমান। তো আমরা যদি সুন্দর আকারে মানে গুছিয়ে সংখ্যাটা বলতে চাই, যে আইসোটোন গুলো হচ্ছে এমন কিছু পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান। কিন্তু আমরা এখানে প্রোটনের কথা বলি নাই, প্রোটন সংখ্যাটা সমান বলেছি এখানে, এখানে কোথাও বলি নাই। তো যেহেতু নিউট্রন সংখ্যা সমান, আমরা বলবো এই আইসোটোনগুলোর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা, নিউট্রন সমান কিন্তু প্রোটন বা পারমাণবিক সংখ্যাটা ভিন্ন, প্রোটনটা ভিন্ন। তো প্রোটন যখন ভিন্ন হবে, এই নিউট্রন এবং প্রোটন মিলিয়ে হচ্ছে ভর সংখ্যা। তো যেহেতু প্রোটনটা ভিন্ন, তার মানে ভর সংখ্যাটা কি হবে ভিন্ন হবে। তাহলে আমরা সংখ্যাটা কি করতে পারবো, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আমি আবার বলছি, আইসোটোন হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু। কেন ভিন্ন বলছি, এই যে দেখো আমি বলেছি যে প্রোটন সংখ্যাটা ভিন্ন, প্রোটন সংখ্যা যেহেতু ভিন্ন, তার মানে এই পরমাণুগুলো ভিন্ন মৌলের পরমাণু। তো স্ট্যান্ডার্ড যে সংখ্যাটা সেটা হচ্ছে যে ভিন্ন মৌলের যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে, এটা 40, এখানে কত 20, এটা 39, এটা 19। এখানে দেখো এটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা মৌলিক পদার্থ, পটাশিয়াম আর একটা মৌলিক পদার্থ। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি এখানে Z এর মানটা 20, A এর মানটা 40। এটা হচ্ছে A এর মান, পটাশিয়ামের ক্ষেত্রে এটা, পটাশিয়ামের ক্ষেত্রে Z এর মান। তো এখানে Z এর মান পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 19, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 20 ক্যালসিয়ামের জন্য। আচ্ছা, এখন আমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে নিউট্রনের মানটা বের করতে চাই, নিউট্রন সংখ্যার সূত্র কি, A - Z সমান কি হবে 40 - 20 = 20 হবে। আবার একই রকম ভাবে তুমি যদি পটাশিয়ামের জন্য N এর মানটা বের করতে চাও, কি হবে A - Z সমান কি হবে এখানে 39 - 90, 39 - 19 = 20। এখন দেখো
দুইটার ক্ষেত্রে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুইটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা পরস্পর কি সমান। এই যে দুইটা পরমাণু এখানে আমরা লিখলাম, এই দুইটা পরমাণু পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুইটার ক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা সমান। যেহেতু নিউট্রন সংখ্যা সমান এবং ভর সংখ্যাটা দেখো ভিন্ন, এখানে 40 এখানে 39, তো ভর সংখ্যা ভিন্ন এবং এরা ভিন্ন মৌলের পরমাণু, এটা ক্যালসিয়াম এটা পটাশিয়াম। তো এই দুইটাকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আমরা কি পাইলাম, এই দুইটা আইসোটোপ একই রকম ভাবে তুমি ফসফরাসের ক্ষেত্রে লিখতে পারো 31 15, তারপর হচ্ছে সিলিকন বা সালফারের ক্ষেত্রে লিখতে পারো 32 60। তুমি দেখবে এই দুইটাও পরস্পরের আইসোটোপ। এই দুইটা যে ফসফরাস এবং সালফার যেটা ভিন্ন মৌলের পরমাণু, এটার ক্ষেত্রে দেখবে এখানে 16টা আছে, এখানে 16টা আছে নিউট্রন। তো আইসোটোপ হচ্ছে এক ভিন্ন মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যাটা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান। আর ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এরা ভিন্ন মৌলের পরমাণু, কারণ হচ্ছে প্রোটন সংখ্যাটা ভিন্ন হয়। তো এই ছিল আইসোটোপ সম্পর্কে। আমরা এবার পরের আলোচনায় যাই, আইসোমার সম্পর্কে একটু জেনে নিই। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো আইসোবার কি। আইসোবার কি জিনিস? সেই আগের মতো আইসো দ্বারা কি বোঝা যায়? আইসো মানে সমান, আর বার এখানে যেটা আছে বার দিয়ে কৌশল মনে রাখবে ভর। তার মানে কি ভর সংখ্যাটা সমান, ভর সংখ্যা সমান। এরাও ভিন্ন মৌলের পরমাণু, আইসোমার গুলো ভিন্ন মৌলের পরমাণু। যেমন আমি একটু উদাহরণটা আগে লিখে নিই, 40 20, এটা হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, তুমি যদি আর্গনের ক্ষেত্রে লিখো, আর্গনের 40 এবং 18 হয়, 40 এখানে 18, সুন্দর করে লিখি এটা আর্গন। এই যে দুইটা, এরকম আরো উদাহরণ আছে। তুমি কপার এবং জিঙ্কের ক্ষেত্রে লিখতে পারো, কপার 64 29, জিঙ্ক এখানেও 64, কিন্তু এখানে হবে 30। আচ্ছা, তো এই যে এটা 64 29 64 30, এই দুইটাও পরস্পরের আইসোবার, এই দুইটাও পরস্পরের আইসোবার। দেখো স্বাভাবিকভাবে দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে কপার আর এটা হচ্ছে কি জিঙ্ক। কপার এবং জিঙ্ক দুইটা ভিন্ন মৌল, ক্যালসিয়াম এবং আর্গন দুইটা ভিন্ন মৌল, এইগুলো হচ্ছে পরস্পরের আইসোবার। আইসোবারের সঙ্গে আমরা কি বললাম যে ভিন্ন মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা ভিন্ন। এখানে দেখো কপারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 29, জিঙ্কের হচ্ছে 30, এরা ভিন্ন মৌলের পরমাণু কিন্তু ভর সংখ্যাটা সমান। একই রকম ভাবে ক্যালসিয়াম আর্গনের ভর সংখ্যা 40, এখানে ভর সংখ্যা 40, এটার পারমাণবিক সংখ্যা 20, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে আমরা কি পাইলাম যে ভিন্ন মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়, এবং আইসোবার গুলো অবশ্যই ভিন্ন মৌলের পরমাণু। তো এছাড়া আরো কিছু আছে তোমাদের জানতে হবে। আইসোমার কি জিনিস? আইসোমার তোমাদের সিলেবাসে এটা নাই। আইসোমারটাও জানতে হবে, এবং আইসো ইলেকট্রন কি, আইসো ইলেকট্রনটাও জানতে হবে। আইসোমার হচ্ছে যে একই মৌলের পরমাণু, আইসোমার গুলো একই মৌলের পরমাণু কিন্তু এদের পারমাণবিক যে শক্তি, নিউক্লিয়াসের গঠন শক্তি এবং তেজস্ক্রিয়তার একটা পার্থক্য থাকে। যেমন বোরনের ক্ষেত্রে আমরা লিখতে পারি বোরন 82, এখানে হচ্ছে 35, এইটা হচ্ছে বোরনের ক্ষেত্রে, এটা পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে ব্রোমিনের ক্ষেত্রে। তো এই ব্রোমিনের ক্ষেত্রে আমরা জানি ব্রোমিনের ভর হচ্ছে 82 আর 35 হচ্ছে তার
পারমাণবিক সংখ্যা। এইটা উত্তেজিত অবস্থায় যখন থাকে এটা কিন্তু T2 থাকে, এরকম থাকে ব্রোমিন। এখানে আমরা মেটাস্টেবল একটা অবস্থা দেখাই যে এটা উত্তেজিত অবস্থায়, তখন এটা নিউক্লিয়াসের শক্তি। এইখানে যে ব্রোমিন পরমাণুটা, এই ব্রোমিন পরমাণুটা যখন উত্তেজিত অবস্থায় থাকে বিভিন্ন কারণে, তেজস্ক্রিয়তা বা তাপ দেওয়ার ফলে বা রাসায়নিক বিক্রিয়ার সময়, তখন দেখা যায় এটার যে নিউক্লিয়াসের শক্তি বা শক্তিটা বেড়ে যায়, তেজস্ক্রিয় শক্তি তেজস্ক্রিয়তাটা বেড়ে যায়। তো এই যে নিউক্লিয়াসের গঠন, তেজস্ক্রিয়তা বা শক্তির যখন পার্থক্য থাকে একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে, তখন এদেরকে পরস্পরের আইসোমার বলা হয়। এদের গঠনটা কিন্তু একই থাকে, তার শক্তির পার্থক্য হয়ে যায়। একই রকম ভাবে অণুর ক্ষেত্রে বলতে পারো যে অণুর ক্ষেত্রে আইসোমারিজম হয় বা সমাণু আমরা পড়ে আসছি, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে সমাণু, আইসোমার মানে হচ্ছে সমাণু। অণুর ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি যে এদের গঠনটা আণবিক সংকেতটা একই রকম হবে কিন্তু এদের গঠনটা ভিন্ন, এবং গঠন ভিন্ন হওয়ার কারণে এরা ভিন্ন মৌলের পরমাণু। একটা জিনিস মনে রাখবে, আইসোমারটা যখন পরমাণুর ক্ষেত্রে চিন্তা করবে এরা একই মৌলের পরমাণু, শুধুমাত্র শক্তির পার্থক্য থাকবে। আমি যেমন এখানে ব্রোমিনের কথা বলেছি। আর অণুর ক্ষেত্রে তুমি যখন চিন্তা করবে, অণুর ক্ষেত্রে আইসোমার, আমি আলোচনা করছি মূলত যে আইসোমার। পরমাণুর ক্ষেত্রে এরা একই মৌলের পরমাণু, শুধুমাত্র শক্তির পার্থক্য থাকবে, এই কারণে এদেরকে আইসোমার বলা হয়। কিন্তু যখন অণুর ক্ষেত্রে চিন্তা করবে এটা একটু ভিন্ন। অণুর ক্ষেত্রে যখন হবে তখন অবশ্যই আইসোমারগুলো বা সমাণুগুলো ভিন্ন যৌগের অণু। কিরকম, তুমি যদি এরকম একটা সংকেত লেখো যে CH3O CH3, তোমরা এটা পড়ে এসেছো সায়েন্সের জৈব যৌগের মধ্যে যে ডাইমিথাইল ইথার, এটার গঠনটা একরকম। তুমি যদি আবার যে CH3 CH2 CH3CH2OH, এটা কি? এটাকে বলা হয় ইথানল। প্রথমটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটাকে বলা হয় ইথানল। দেখো এদের আণবিক সংকেত, এটা C2H6O, এইটারও C2H6O, অর্থাৎ আণবিক সংকেতটা একই কিন্তু আণবিক গঠনের ভিন্নতার কারণে, গাঠনিক ভিন্নতার কারণে এরা ভিন্ন যৌগের অণু, অর্থাৎ ভিন্ন পদার্থ। এই ধরনের যে অণুগুলো আছে যাদের আণবিক গঠনটা, আণবিক সংকেতটা একই কিন্তু আণবিক গঠনের ভিন্নতার কারণে এরা ভিন্ন যৌগের অণু, এদেরকে পরস্পরের আইসোমার বা সমাণু বলা হয়। তো এই সমাণুগুলো তার মানে পরমাণুর ক্ষেত্রে আমরা কি বললাম যে পরমাণুর ক্ষেত্রে এগুলো হচ্ছে একই মৌলের পরমাণু, এইগুলো একই মৌলের পরমাণু, শুধুমাত্র একই মৌলের পরমাণু। আর অণুর ক্ষেত্রে এটা ভিন্ন যৌগ হবে, অণুর ক্ষেত্রে অবশ্যই ভিন্ন যৌগের অণু। যেমন এখানে দেখো এটা একটা পদার্থ, এটা অন্য একটা পদার্থ, দুইটা সমপক্ষীয় শ্রেণী, তো ভিন্ন যৌগ। তো যাই হোক, এই ছিল আইসোমার সম্পর্কে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে, তোমরা বাসায় একটু পড়ে আসবে, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা যে বিষয়টা আছে, কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কয়েকটা নীতি আছে, পোলের নীতি, হুন্ডের নীতি, আপডাউন নীতি, এই বিষয়গুলো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আশা করি আজকের আলোচনার বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি আগামী ক্লাসে সেটা আবারও রিপিট করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।